আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের ঠিক কাছাকাছি একবারে সেই ক্ষণে পৌঁছে গেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের হৃদয় এবং আমাদের সর্বশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডেস্টিনি 2000 লিমিটেডের ফাউন্ডার ডিরেক্টর দুজন আমাদের মধ্যে আছেন, ওনারা মঞ্চে আসবেন। তবে আমি স্যার একটু কাজ করতেছেন, এই জন্য একটু সময় নিচ্ছি আপনাদের। বীর চট্টগ্রামবাসী, আজকে আপনারা, আমি আবারও বলছি, সেই শুরু থেকে বলছি, আপনারা ভাগ্যবান, সৌভাগ্যবান যে ডেস্টিনি 2000 লিমিটেডের ফাউন্ডার, যাদের হাত ধরে ডেস্টিনি 2000 লিমিটেড তথা বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর যে ইন্ডাস্ট্রিটা যাত্রা শুরু করেছিল, সেই দুইজন ব্যক্তিত্ব আমাদের সামনে বসা, লাইভে আমরা তাদেরকে আমরা সরাসরি দেখছি, যেটা কিছুদিন আগ পর্যন্ত আমাদের জন্য ছিল একটি চাওয়ার অন্য একটি বিষয় ছিল। আমরা 12টি বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমরা সেই শুভক্ষণে চলে এসেছি। আমরা আজকে আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে জানবার ইচ্ছে, আপনাদের যে প্রশ্ন, সবকিছুর উত্তর ইনশাআল্লাহ স্যারদের কাছ থেকে পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য প্রতিষ্ঠাতা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনপ্রবাদ ডক্টর রফিকুল আমিন। ঐতিহাসিক মুহূর্ত ফুল দিয়ে বরণ করা চলবে, ফুল দিয়ে বরণ করা চলছে। ঐতিহাসিক মুহূর্ত করতালিও চলবে, তামগানা করতালি। অনেকদিন পরে ডেস্টিনির এই গণসমাবেশ, সবাইকে অভিনন্দন কষ্ট করে আসার জন্য। আমি যা কষ্ট না করেছি আপনারা অনেক বেশি করে ফেলছেন। প্রথম তো করেছেন 12 বছর ধৈর্য ধরছেন, গালাগালি শুনছেন, বাইরেও গেছেন কেউ করে, আবার কেউ কেউ দেশ ত্যাগ করে বিদেশে চলে গেছেন, কেউ কেউ ঘর ছাড়া হয়েছেন। আমার কাছে এগুলা বিভিন্নভাবে খবরগুলো আসতো, আমরা যে একেবারেই জানতাম না এই কথাটা সঠিক না। 100 ভাগ না আসলো অন্তত 70-80 ভাগ আসতো, এই খবরগুলো আসতো। আপনাদের কি বিড়ম্বনা হচ্ছে, কি বেইজ্জতি হচ্ছে, সবই আসতো কোনো না কোনো ভাবে, কিন্তু কিছু করার ছিল না। ভিতরে থেকে আপনাদেরকে একটা হোপ দেয়া, আশা দেয়া, আশ্বস্ত করা ছাড়া কোনো উপায় ছিল না। কোর্টে দেখা হইলে বলতাম আর 2 মাস, আর 3 মাস, একটু ধৈর্য ধরেন, সবই হবে, কিন্তু কখনো মুখ ফুটে বলতাম না যে কিভাবে হবে। কারণ আমি নামাজ পড়ে আল্লাহর কাছে গজবরে দিতাম, এই রাজনৈতিক প্রতিহিংসা যারা আমাদের উপরে করেছেন তাদেরকে যেন আল্লাহ এমন বিচার করে যে আমি যেন আমার জীবদ্দশায় দেখে যেতে পারি, এবং দেখছিও। আমার এখনো মনে আছে যেদিন আমি দেখেছি যে দেশ স্বাধীন হয়েছে, তাড়াতাড়ি আসরের টাইম ছিল তখন, আমি অবশ্য আরেকটু আগে দেখছি টিভিতে, আমরা শুক্রবার নামাজ পড়ছি এবং জেলখানার ভিতরে বন্দীরা একজন একজনকে মিষ্টি মিলেছে। কোথেকে এত তাড়াতাড়ি এত মিষ্টি আসছে আমি নিজেও জানি না। এবং সেদিন অনেক ভালো ঘুমাইছে শান্তিতে, যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ডেস্টিনি কিন্তু আপনাদের একটা জিনিস জানা দরকার, কারণ আপনাদের তো প্রশ্ন থাকতে পারে ডেস্টিনি এই বিপদে পড়লো কেন। এইটা কিন্তু একটা ন্যাচারাল ডিজাস্টারের মতো ঘটনা। এই যে আপনার সিডরের যে দুর্যোগ দেখছেন না, এটা একটা দুর্যোগের মতো ঘটনা। ডেস্টিনির ম্যানেজমেন্টের লোকজনের মধ্যে মতের অমিল ছিল, বা আমাদের মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউটাররা একজন একজনের থেকে টাকা নিয়ে সময় মতো জমা দেয় না, একজন একজনের কমিশন খায় ফেলছে, নেট অফিসে অনিয়ম হয়েছে, অনেকে প্রোডাক্ট পায়নি, এগুলো অনিয়মের মধ্যে পড়ে। কিন্তু অনিয়ম করার জন্য ডেস্টিনি যে ডিজাস্টারে পড়ছে এটা করার কথা না। ডেস্টিনি যে কারণে ডিজাস্টারে পড়ছে সেটা হচ্ছে বিগত সরকার ডেস্টিনিকে একটা থ্রেট, একটা হুমকি মনে করেছে।
এবং প্রত্যেকটা গোয়েন্দা বিভাগ এটাকে হুমকি হিসেবে ব্যাখ্যা করেছে। এখন আসি কেন হুমকি মনে করেছে। দেখেন, আমরা সরল বিশ্বাসের ট্রেনিং এ কতগুলো জিনিস বলতাম, তাই না? স্বপ্ন দেখাতে গিয়ে মনে আছে, আমি কিন্তু স্বপ্ন দেখাইতাম বেশি, অনেক বেশি স্বপ্ন দেখাইতাম। তো আপনাদের যারা অন্তত সিলভার পর্যন্ত হয়েছে তাদের মনে থাকার কথা, কারণ সিলভার আমার এই ট্রেনিং দিয়েছে। আমরা স্বপ্ন দেখাইতাম, আমাদের স্বপ্নগুলো কি হইতো। তখন দেখাইতাম আমরা বেকার মুক্ত দেশ চাই, দূষণ মুক্ত পরিবেশ চাই, আমরা কি চাই, ক্ষুধা মুক্ত দেশ চাই। এই বলতাম না, বেকার মুক্ত দেশ চাই। এই চাই চাই কথাগুলো এগুলো রাজনীতি আছে না। আমি বুঝি না এরা কেমন মানুষ। এগুলো আমরা চাইছি, এটা তো স্লোগান না যে আমরা কোনো রাজনৈতিক দাবি নিয়ে আসতেছি। তখন তারা বলতেছে যে না, সামথিং রং, যে এরা বোধহয় কোন একটা রাজনৈতিক লালসা নিয়ে আসে, কোন লোক লালসা মধ্যে জন্মেছে। আর দেখেন যে এতগুলা মানুষ মাতামাতি করে এক জায়গায় চুপ করে বয়ে থাকে, একটা সিকিউরিটি গার্ড নাই, একটা পুলিশ নাই, কিছু নাই, সব দেখি আরো টাই এলা। আপনি জানেন বাংলাদেশের টাই দোকানে টাইয়ের দাম বাড়াইছি নাকি আমি, এর আগে নাকি মানুষের টাই পরা শিখে নাই। এখন এগুলো হচ্ছে আমাদের অপরাধ। কিন্তু আর পোলাপানে শিখেছি তুমি তোমার ড্রিম বলো, ওই যে ড্রিম বলতে 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 বলে ফেলেছি কি আমি সংসদ সদস্য হতে চাই। বাবা তোর এটা কইতে বলেছি কি, এটা কইতে তুই আমরা আরো বিপদে ফেলেছি। আমার মনে আছে আপনার চীন বাংলাদেশ মন্ত্রী সম্মেলনে একটা আজাদ রহমান বলেই ফেলাইতো, সামনে বসে আছে 300 আসনে 300 পার্লামেন্টের এমপি আমার সামনে আছে, মনে আছে এই কথা? ওই দিনে আমাকে ডুবাই দিচ্ছে, ওই একদিনে ডুবাই দিচ্ছে, আর লাগে না যে দল এগুলো এ বুঝা গেছে। এরা নাকি আমরা ওই যে আমরা দেশ গড়তে চাই, আমরা স্বাবলম্বী হইতে চাই, বেকার মুক্ত হইতে চাই, এই কথাগুলো নাকি রাজনৈতিক বলি। আমি বুঝি নাই। তখন আমি চিন্তা করলাম কি রে, এটা তো সারেগামা, এই সারেগামারে কি করে? এই সারেগামা দিয়ে সবাই গান গায়, তাহলে কি এখন আর সন্দেহ করতেছে যে আমি কি গান গাবো? আবার আসলে বিপদে যাইছি। তখন আমি ভাবলাম যে এটাই যদি হয়ে থাকে, রাজনীতি করার ইচ্ছা অভিলাষে যদি অপরাধে আমাকে জেল খাটতে হয়, তো রাজনীতি করা বাকি রাখলাম কেন? বা হাঙ্গলা হাঙ্কা ডুলেছ দেখো, ভালো কথা বলতে হয়, মনে আছে? বিশ্বাস করেন তখন জেলখানা বসে সিদ্ধান্ত নিচ্ছি যে ভুল করছি কি, ভুল করছি কি, ভুল হিসাব করতে করতে বাইক করছি, ভুল একটাই করছি, রাজনীতি করি নাই, কিন্তু রাজনীতির ভাষা করছি, এইটাই একটা ভুল করছি। এখন মনে করেন একটা মহিলা যদি হেঁটে যায়, আর একজন পুরুষ যদি আগে বলে আমি একটা সুখের সংসার চাই, ওনার এরকম মনে করার কোনো কারণ নাই যে উনি আমার দিকে খারাপ ইঙ্গিত করছে। ওই বেচারা হয়তো সুখের সংসার কি জন্য পেয়েছে আল্লাহ জানে। তোমার দেখে বলছে, এটা তো গ্যারান্টি না যে তোমার সে বিয়ে করতে চাইছে, সে একটা সুখের সংসার কথা বলছে। আমরা এই জাতীয় কথা বলছি, আমি বেকার মুক্ত থাকতে চাই, আমি দেশ গড়তে চাই। আর বাবা, দেশ গড়া মানে কেউ প্রধানমন্ত্রী দিতে চাই, আমি নিজে নিজে গড়া মানে তো দেশ। এখন ভাষা যদি না বুঝতে পারে, ভাষার যদি ভুল ব্যাখ্যা হয়, আমরা কিন্তু সেখানেই ঘর রাখছি। তাই বলে কি আমরা এই কথা আর বলবো না? অবশ্যই আমরা এখনো বলবো আমরা বেকার মুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত, এটাও লিখছি আমার মনে আছে। আবার ওই স্লাইডের মধ্যে খেয়াল করে দেখেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। তো এই আমাদের পিছনে লাগছে। আমি আপনাদেরকে বলি, এই চট্টগ্রামে কোন একজন নেতা আমাকে খুব ঘাঁটি একটা বাংলায় গালি দিয়ে কইছে, আমি কথাটা বলি, এখানে মুরব্বীও আছেন, অনেকে ধার্মিক লোক আছেন, কিছু মনে করেন না প্লিজ। এই কথাটা যদি আমি উচ্চারণ না করি আপনি বুঝবেন না উনি আমার কি হয়েছে। উনি বিশেষ না, উনি প্রধান অতিথি হয়ে আসছিলেন একটা বড় অডিটোরিয়াম, আমার এখন মনে নাই, ইঞ্জিনিয়ারিং সেখানে আসছিলেন। ওনার সাথে আমি পরিচয় করলাম, বললাম আপনাকে আমাদের বললো, উনি আমি আবার বললাম আপনার কি আমি ট্রেনিং করাবো, এই জন্য উনি বসছে। তো আমি, আমার তো একটা অভ্যাস ছিল, আমি একটা 40-45 মিনিটের একটা ট্রেনিং করি, তারপর বসে আমাদের সব অনুভূতি প্রকাশ হতো। পিএইচডি, ডায়মন্ড, পিএইচডিরা খুব একটা যাইতো না, ডায়মন্ডের কথা বলতো, পিএইচডি যদি ডায়মন্ড কম থাকতো পিএইচডি বলতো। তো উনি আমাদের এই আয়োজন দেখে আমাদের বলে কি যে আপনার তো আমাদের রাজনীতিবিদদের ভুল মারার চিন্তা করছেন, এই শব্দটা ব্যবহার করছেন।
এই শব্দটা এক্স্যাক্টলি এই শব্দটা বলছে। আমি ওনার চেহারা দিকে তাকাইছি, আপনি কি বলেন, আপনার ভালো কিছু দেখেন নাই? তখন আমার শিবখারার ওই কথাটা মনে আসছে। শিবখারা একটা কথা লিখছে বইয়ের মধ্যে, যে বলছে একবার এক বন্ধু তার বন্ধুরে দেখাচ্ছে তার একটা শিকারী কুকুর ছিল, যে এটা কত চৌকস শিকারী কুকুর। তো দেখাইতে যায় সে মানে পুকুরের মধ্যে একটা হাঁস আছে, হাঁসের এয়ার গান দিয়ে শুট করে গুলি করে কুকুরের এরকম ইশারা দিচ্ছে, বলে কুকুর করছে কি এত দ্রুত গিয়া হাঁসের মরা হাঁসের থাপা দিয়ে ধরে ওই পারে উঠে গেছে। তো মনে করছে যে এই যে একটা দক্ষ কুকুর উনি রাখছে, এটা বন্ধু হয়তো ইমপ্রেস হবে। তো বন্ধুরে দেখা সে কি বুঝলি দোস্ত, বুঝছি তোর কুত্তা সাঁতার কাটতে পারবে, এত ধরে নিয়ে গেছে, এইটা দেখে নাই, দেখছে কুকুর সাঁতার কাটতে পারবে, সাঁতার চেয়েও ধরে গেছি। আমাকে ঠিক এই ভাষাটা বলছে, এতগুলো লোকের নিয়ে আয়োজন করলাম, ওনাদের প্রধান অতিথি করলাম, বাংলাদেশ স্বনির্ভরের দিকে আগাচ্ছে, আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, এগুলো কিছু ওনার চোখে পড়ে নাই। ওনার চোখে পড়ছে আমি রাজনীতিবিদদের হরমাইতেছি। এবং আপনারা ওনাকে চিনেন, উনি মারা গেছে, এখন ওনার নাম আমি উচ্চারণ করতে চাই না। তো তখন আমি বুঝতে পারছি যে আমার একটা ভুল হয়েছে, আসলে এই ধরনের কথা আর আমরা এমএলএম ব্যবসায় আর বলবো না। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে, যা বলার তো সব কথা জানিয়েই ফেলেছে, বাকি রয়েছে শুধু আসলে কাজটা করা। তো এখন ওই যে পাগলকে সাকল রাখতে মানা করছে, পাগল কয়েছে ভালো কথা মনে করে, এই জন্য আমি পাগলের ভূমিকা নিয়ে এইবার আপনারা আমার বক্তব্যটা বুঝতে পারছেন। আমি জানি আপনাদের মধ্যে এখানে অনেকে আমার উপরে মনে নাকশ রাখ না, নাকশ উনি বোধহয় ব্যবসা করবে না, উনি ভিন্ন লাইনে চলে গেছে, আমাকে টাকা পয়সা ফেরত না দেওয়ার জন্য রাজনীতিতে নামছে। যখন আমরা টাকা চাইতে যাবো কেডা দিয়া ধরে ধরে মাইল পাবো, টাকা চাইতে আইসুস কিনা, আসলে ব্যাপারটা তা না। আপনাদের টাকা ফেরত না দেওয়ার জন্য আমি রাজনীতি মঞ্চ করি নাই, আমি করছি বরং যাতে সবাই ভয় পায় যে এইটা আমজনগণ পার্টির কেনা রিটার্নের লোক মারামারি করিস না, আপনারা ডিস্ট্রিবিউটর না, আপনারা আমজনগণ পার্টির নেতা হিসেবে ভয় পায়। কারণ এখন আপনাকে আইতে সবাই উৎসাহ, সবাই লাগতে পারে। আপনি জানেন এই অভিজ্ঞতা করতে হয়েছে আমার জীবনে। আমি প্রথম যেদিন ফুটবল খেলা দেখতে গেছিলাম, প্রথম ফুটবল খেলা দেখতে গেছি, সেদিন আমি মাইক খেয়েছি। আপনি কি জানেন কেন মাইক খেয়েছি? সেদিন আবাহনী মোহামেডানের খেলা ছিল, আমি কিন্তু কোনো দলই করতাম না, এই কোন দল না করার জন্য মাইক ঠেকেছি, দলে দলে ঠেকাইছে। তখন আমি চিন্তা করলাম কি রে আমার দোষ কি? তখন আমার বন্ধু এই যে সমাধি যে এখন আছে না, এছাড়া সমাধি, তার ডাকটা হচ্ছে আশরাফ। আমি আশরাফরে নিয়ে গেছি খেলাটা দেখতে, সে আবাহনী সাপোর্ট করতো। মাইক খাওয়ার পর আমি আশরাফকে বললাম আমার দোষটা কি? কয় তুমি আবাহনী যখন গোল খেয়েছে হাততালি দিছ না। আমি গোলটা খুব সুন্দর হয়েছে এই জন্য হাততালি দিচ্ছি, এত সুন্দর গোল আমি জীবনে দেখি নাই। বলে না তুমি এখন থেকে সাবধানে আসবা, এই গ্যালারিতে বসবা না, তুমি গ্যালারি চুজ করো। আমি বললাম কোনটা কোন গ্যালারি? বলে ওইটা মোহামেডানের গ্যালারি, এইটা আবাহনীর গ্যালারি। আমি বলছিলাম আমি যদি দুটোটার একটাও না হই তাহলে ওই খেলা যাবো, ওইটা ব্রাদার্সের গ্যালারি। তো সত্যি সত্যি আমি পরে ব্রাদার্সে জয়েন করছি, এইভাবে নিজের পিঠ বাঁচেছি। দেখেন স্টেডিয়ামে কি অবস্থা, যে আপনি যদি খেলা সমর্থন না করেন সব করে ঠেকাবে আপনাকে, ঠেঙ্গানি না খাইতে হলে যে কোনো একটা দল নিতে হবে আপনাকে। বাংলাদেশে যদি আপনি সত্যি ব্যবসা করতে চান নিরিবিলি, কোনো সাদাবাজি ছাড়া, আপনাকে একটা রাজনৈতিক খরচ করতেই হবে, তাহলে আপনাকে ব্যবসা করতে শান্তি দেবে না, একদম শান্তি দেবে না। আপনি কি দেখছেন পকেট ম্যারেজের পকেট মার না, পকেট মার না, সেটা আমার মনে আছে। আমার হাতিয়া বাড়ি বুলবুল নামে আমার এক কাছের লোক ছিল, আমি তাকে জিজ্ঞাসা করছি ভাই কয় আমার পকেট কেউ মারে না। আমি কেন? সে কয় কেউ টের পায় না আমি যে পকেট মারি না, কিন্তু আমি এমন ভাবে চলি যেন আমিও পকেট পাই। আমি বলছি কিভাবে চলেন? সত্য ঘটনা কিন্তু এটা। আমি বলতেছি এটা 1977-78-79 এর কথা। আমি তখন মেট্রিক পরীক্ষা দেবো আর কি। তো সে ঢাকায় থাকে, বিদেশ যাবে, তখন আবু দুবাই যাবে, সব দুবাই যাওয়ার জন্য আমাকে বাড়িতে থাকতো। তো সে প্রায় বলতো তার পকেটটাকে কেউ কাটে না। আমি বললাম কেন কাটে না? তো সে আমার এক দিনকার গল্প বলছে। আমি এই কি আমার পাশে একজনের আরেকজনের কেসি মাইতেছে, লোকে আরেকটা খড়াই দিচ্ছে, আমি বলছি লোক তারা 3 জন।
এখন যদি আমি ধরতে চাই আমি তো চেষ্টা খাবো, কিন্তু লোকটারও তো বাঁচাইতে হবে, যে লোকের পকেট কাটতেছে তারও তো বাঁচাইতে হবে। তখন আমি বুদ্ধি বের করলাম কি, একজনের কানে কানে যাইলাম, বাচ্চা ইয়ার তো আয় আসছিলাম আপনি কি আর ওই কথা করেন লগল তিনজন নামে গেছে, বলছে আন্টি এলা আসছিলাম আপনি কি আর দেখে কত চালাক ছিল, যে বুঝা দিছে আমিও পকেট পাই আপনি কি আর নিয়ে, তো সাথে সাথে লাগি তিনজন নামে গেছে, ওই বেটাও পাচ্ছে আমিও পাচ্ছি। ভাই বাংলাদেশে বাঁচতে হলে বিশ্বাস করেন আমার কথা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, ভবিষ্যতে যদি বাঁচতে চান অন্তত সাথে একখান জার্সি নিয়ে চলেন, নাইলে আপনি কিন্তু ঠেকানি খাবেন। এই দেশে রাজনীতি ছাড়া থাকার আর রাস্তা রাখে নাই। আর আমি রাজনীতি শুরু করছি কেন বলি, যারা শিক্ষিত আছেন সমাজ সবাই আপনারা শিক্ষিত, আমি একাডেমিক পড়ুয়াদের কথা বলতেছি। বিখ্যাত দার্শনিক প্লুটো বলছে তুমি রাজনীতি না করার ইচ্ছা পোষণ করার একটাই অর্থ, যে তুমি যদি রাজনীতি করতে না চাও তার মানে তুমি সিদ্ধান্ত দিছো তোমার চাইতো অধম ব্যক্তিরা যেন শাসন ভাঙায় আইসা তোমাকে শাসন করে, এবং এই সিদ্ধান্ত তুমি দিছো কারণ তুমি রাজনীতি করতে চাও না, আর তুমি না চাওয়ার কারণে তোমার জায়গা সে দখল করছে। এটা আমি জেলে বসে পড়ছি বইতে, তখন আমি সিদ্ধান্ত দিচ্ছি এটা তো ভুলেছে তাহলে, কারণ প্লুটো ছিলেন সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের গুরু, আপনারা প্লুটোর সবাই ছিলেন। সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করবো। তখন আমার মনে আছে আমি ভিতরে গঠনতন্ত্র লিখতেছি, এই করতেছি, সব দলের বিএনপি আইনে আমি একটা গঠনতন্ত্র দাঁড় করেছি। 28 তারিখে যখন ওনার সাথে দেখা, উনি আমার উস্কানি দেন, এই চলেন আমরা বাইরে একটা পলিটিক্যাল পার্টি করবো। আমি রাখেন মিয়া কথা বলেন, আমি মনে মনে খুশি উনি বলার, কিন্তু বুঝতে চাইছে না এটা বলা যাবে, কারণ একবার বলি দেশে জেলের ভিতরে খুশি, এখন আমার যদি ওনার লোক হ্যাঁ করে দেওয়া যাবে এটা লম্বা হবে, আর জেলখানা এটা আমি মনে মনে খুশি হয়েছি বলাতে, বলবে হয়তো উনি ওনার কথায়। এখন আমার কথা হচ্ছে আমার রাজনীতি নিয়ে আপনারা কোনো ভুল বুঝেন না। এখন আমি আসি কাজের কথায়। প্রথম কথা হচ্ছে আমাদের কাজগুলো কি, আমাদের কাজগুলো হচ্ছে যারা এখন বর্তমান বোর্ডে আছে তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। দেখেন বর্তমান বোর্ডে যারা আছে এদের প্রতি আমার কোনো রাগ বিরাগ কিছু নাই, আপত্তিও নাই, এরা যদি প্রকৃতই যদি কোম্পানি চালাইতে পারে আপনারা বাধা দিয়ে না, আমিও বাধা দেব না, শর্ত আছে চালাইতে হবে, যদি ফেল করে ঠেকালে এইবারে ফেল করতে দেয়া যাবে না, ফেল করলে খবর আছে। কিন্তু যখন দায়িত্ব নিছ, যখন ড্রাইভিং সিটে বসবা, কোনো এক্সকিউজ চলবে না, সরি বলা যাবে না, কোম্পানি চালায় দেখাও যে তোমরা পারো দেখি, কারণ আমরা তো আর আজীবন থাকবো না, মানুষ তো মরণশীল, অন্তত জীবদ্দশায় যাতে দেখে যেতে পারি যাক আমাদের পরিবর্তে আরেকজনে এই ড্রাইভিং সিটে বসার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু গাড়ি চালানোর নামে গাড়ি নিয়ে খালের মধ্যে ফেলাই দিবা, গাছের লোকে বাড়ি খাওয়াবে, চলবে না। কারণ ডেস্টিনি এখন অনেক বড় ট্রেন, অনেক বড় ট্রেন, এটা কিন্তু এমন না যে একটা গাড়ি বাড়ি খেলে 50-60 জন লোক আহত হবে, নো, হাজার হাজার লাখ লাখ লোক মেসাকার হয়ে যাবে এবার যদি ডেস্টিনি বাড়ি খায়। তাই তুমি তোমার যোগ্যতা প্রদর্শন করো যে এত বড় ট্রেন চালানোর যোগ্যতা মাস্টার তুমি, তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা কিন্তু সিনসিয়ারলি মনের থেকে বলছি, বিশ্বাস করেন, কোনো ইয়ে থেকে না, কোনো চালাকি কোনো ষড়যন্ত্র কিছু নাই। কেউ যদি আপনারাও যদি কেউ চালাইতে পারেন ডেস্টিনি, আমার কোনো আপত্তি নেই, প্রমাণ করেন যে আপনি চালানোর যোগ্যতা অর্জন করছেন। প্রথম আপনাদের কদম বুঝতে দিব যে আসলে আপনি পারবেন, এরপর আপনার ক্ষমতা তুমি চালানি পারেন, কিন্তু চালানের নামে ভণ্ডামি করার কোনো মানা হবে না। তাই আমি তাদের উদ্দেশ্যে কিছু আজকে নির্দেশনা দেবো যে কি করতে হবে যদি চালাইতে হয় ডেস্টিনি। প্রথমে আইনি কাজগুলো করতে হবে। আইনি কাজ কি দেখেন, আমরা তো আমাদের আইনি কাজ করেই রাখছি, মানে আমরা যারা সাজা হয়ে গেছে তাদের এটার বিরুদ্ধে আমরা আপিল করছি, কিন্তু কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়ে চলে গেছি আপনার কোর্ট। এটা একটা ব্লান্ডার। কারণ কি, কোন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অভিযুক্ত না করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কোর্ট কেন, কোর্টের বাপেরও নাই। তো যেখানে ডেস্টিনি 2000 কে আসামি করে নাই, টি প্ল্যান্টেশন কে আসামি করে নাই, মাল্টিপারপাস কে আসামি করে নাই, শুধু রফিকুল আমিন আর হোসেন আসামি দিকা, ওদের সম্পত্তি কি করে আপনি বাজেয়াপ্ত করে, এই অধিকার কোর্টে দিয়েছি। আমি কিন্তু কন্টেম্প কোর্ট করতেছি না, কিন্তু আমি সমালোচনা করতেছি। কোর্ট বুঝতে হবে যে কিরে ডিএমসিএসএল, ডিটিপিএল, ডিটিপিআর কেউ আসামি না, তো আমি এদের সম্পত্তি বাজেয়াপ্ত করলাম কার লেগে? আচ্ছা আমাকে সাজা দিতে যায় কি আপনাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারি? এটা হয়?
একেবারে একটা অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল এবং বেআইনি কাজ হচ্ছে। তাই করতে হবে কি, এখন যারা কোম্পানি চালাতে যায় তাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে পারলে কালকে শুরু করতে হবে। হাইকোর্টে গিয়ে ডিটিপিএল কোম্পানির পক্ষে এবং ডিএনসিসিএল এর পক্ষে আপিল করতে হবে। তবে ডিএনসিসিএল টা আমি শুরু করে দিয়েছি, যেহেতু আমাকে ডিএনসিসিএল এর নিয়োগ দিয়েছে সিইও হিসাবে। ডিটিপিএল এরটা আমি এখনো করতে পারিনি, কারণ আপনারা জানেন ডিটিপিএল এর এখন ম্যানেজমেন্ট ভিন্ন। তারা বাগান টাগান চুরি করে, গাছ চুরি করে বেচার সাথে আমি তাদেরকে একটা উপদেশ দিচ্ছি, তারা যদি এখানে বসে থাকে কেউ, দয়া করে আপনার কালকে তাড়াতাড়ি এফিডেভিট করে ডিটিপিএল এর পক্ষে, ডিটিপিএল এর সম্পত্তি যে বাজেয়াপ্ত করছে এটার বিরুদ্ধে আপিল করেন। আপিল যদিও তামাদি হয়ে গেছে, তবুও সুযোগ একটা আছে। আপনি বলবেন যে আমি বুঝতে পারিনি, তামাদি যারা লয়ার আছেন তারা জানেন যে তামাদি আইনে কিভাবে আপিল করে, তারা জানেন। এটা হলো এক নম্বর কাজ যারা ডেস্টিনি চালাতে চায়। ঠিক আছে, আমার দ্বিতীয় মেসেজ হচ্ছে অডিট করা। আপনি যদি কোম্পানি চালাতে যান, আগে কোম্পানির একটা ব্যালেন্স শিট তৈরি করেন, কোম্পানি কত টাকা মানুষের কাছে দেনা আছে আর কোম্পানির ভান্ডে কত টাকা আছে। এইটা বুঝতে হলে কোন কোম্পানির অডিট না করলে কিন্তু আপনি করতে পারবেন না, অ্যাসেসমেন্ট করতে পারবেন না যে কত টাকা আসলে। এই যে আমরা মুখস্থ একটা কথা বলি, আমরা 5,000 কোটি, 7,000 কোটি, 10,000 কোটি মানে বলতে তো আর লেগাম নাই, বলার সময় খুব ঠেলা করতে আছে, বুঝছেন? ওরকম বলার দরকার নাই যে এত বড় মাছ চলে গেছে আমার ইয়ে থেকে। আমি প্রকৃতই জানতে চাই যে আসলে আমরা মানুষের থেকে কত টাকা কত পয়সা নিছি এবং জানা কত আছি কত, কারণ তো অনেক টাকা শোধ করছি। আমি জেলে বসে কিন্তু অনেক টাকা শোধ করছি, অনেক টাকা। কিভাবে শোধ করছি আপনারা হেল্প করছেন, এই যে কোশেয়ার, এসটিএল বিভিন্ন ভাবে টাকা দিচ্ছেন আমারে, ওখান থেকে আমি শোধ করছি। তো আপনারা দয়া করে অডিট করেন যারা দায়িত্বে আছেন। আমি ঢাকার লোকদেরকে বলতেছি, তারা যদি এখানে তাদের প্রতিনিধি থাকে বা তারা যদি এখন লাইভ দেখে থাকে, আমি তাদের প্রতি আমার উপদেশ আপনারা অডিট করেন তাড়াতাড়ি। কারণ আপনারা 2.5 বছর হয়েছে দায়িত্ব পাইছেন, এখন পর্যন্ত অডিট করেন নাই, অনেক বড় গণিত অপরাধ করছেন। তবু আপনাদের অপরাধ মাফ করা যাবে যদি আপনারা কালকে উদ্যোগটা নেন। আমি কালকের মধ্যে দেখতে চাই যে আপনি অডিটর নিয়ে দিচ্ছেন, কালকের মধ্যে। যদি বলবেন টাকা নাই, টাকা না থাকলে আপনি উঠছেন কেন? আপনার এই গাড়িতে উঠলেও কইছে কে? টাকা নাই, চলে যান, আপনি যে টাকা আছে তারা বসতে যান। কিন্তু আপনাকে অডিট করতে হবে, অডিট করে বের করতে হবে যে ডিটিপিএল এর কত টাকা দেনা আছেন, ডিএনসিসিএল কত দেনা আছেন। তবে আমি যতদূর জানি দেনা বেশি নাই, দেনা চাইতে সম্পদ বেশি আছে। এবার করবেন হচ্ছে এজিএম। এজিএম কেন করবেন? এজিএম না করলে তো আপনি নতুন বোর্ডই ফর্ম করতে পারবেন না। এখন বলা হচ্ছে আমগরে নাকি বাদ দিছে। আমি কিন্তু 173 এর রায়টা পড়ছি, মোটামুটি পড়ছি, একদম ভালো পড়ি নাই। সেখানে আমি খেয়াল করছি যে মাননীয় হাইকোর্ট যখন নির্দেশ দেয় এই নতুন বোর্ড করে, তখন একটা ভাষা ব্যবহার করছে যে যাদেরকে ইতিমধ্যে সাজা দেওয়া হয়েছে তারা সাজা খাটুক, সাজা শেষ না হওয়া পর্যন্ত। শব্দটা এইভাবে শুরু হয়েছে, সাজা খাটা না হওয়া পর্যন্ত এই বোর্ডের এই নীতি দেওয়া। তার মানে বোঝা গেছে আমার সাজা খাইতে আমি বাইরে আর এই জিনিসটার আর সমস্যা নাই। আমি প্রথম ভয় পাইছিলাম যে আমার ডাইরেক্টরশিপ আছে কিনা, শেয়ার আছে কিনা, কারণ এরা এমন অপপ্রচার করছে যে বলছে তো আমিন হোসেনের তো শেয়ারই নেই, ডাইরেক্টরশিপই নয়। তখন আমি গেছি 3 জন ব্যারিস্টারের কাছে গেছি, 3 জন না একজনের নামও বলা যাবে না, এগুলা অনেয়ার হচ্ছে। প্রথম জনের কাছে যখন গেছি উনি বললেন যে আপনারা এইসব গল্প বলে কে? আমি বললাম কেন কি? এটা সরকারি চাকরির মতো, কোম্পানি আইলে কোনোদিন এই ধরনের অপরাধে আপনার যদি কনভিকশন হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির কোন শেয়ার বাড়া ইয়া যায়। তাই বললাম তাহলে কোনটা যায়? বলে পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনি নমিনি পরিচালনা করতে পারবেন, এবং পিএলসির কিছু পাবলিক লিমিটেড কোম্পানির কিছু ইয়ে আছে, বাধ্যবাধকতা আছে। আরেকটা হচ্ছে আপনার যদি নৈতিক চরিত্র স্খলনের জন্য যদি সাজা হয় তাহলে আপনার ডাইরেক্টরশিপ যায়। খেয়াল করেন, কিন্তু নৈতিক চরিত্র স্খলনের জন্য যদি আপনার দ্বন্দ্ব হয় তাহলে আপনার পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনার ডাইরেক্টর থাকার যোগ্যতা নাই। অবশ্য আমরা ভুয়া একটা মানি লন্ডারিং মামলাতে আমাদের সাথে দিচ্ছে, আমাদের নাকি ডাইরেক্টরশিপ এলাম। তা আমার সন্দেহ হওয়াতে আমি আমাদের অডিটরে বলছি আপনি তাড়াতাড়ি ফর্ম 12 উঠান। তো ওরা উঠাইছি, উঠার পরে সে বলে স্যার আপনি তো এখনো ডাইরেক্টর, এক্সিস্টিং লেখা কাগজ দেখাইলো আমরা। আমি বললাম তাই তো, আমরা তো এখনো ডাইরেক্টর। তাহলে আমরা বাদ দিল কে? বাদ দিচ্ছে প্রোপাগান্ডা।
এবারে দেখেন আমি গেলাম মন বুঝে না দেখে আরেকজন ব্যারিস্টারের কাছে গেলাম, উনিও একই কথাই বললো। এরপর আরেকজনের কাছে গেলাম, তিনজনে একই কথাই বলছে। বলে আপনাদের কিছু গল্প বলে কি যে আপনাদের ডাইরেক্টর শীতল আমাদের পোলাপানে বলে জুনিয়র ব্যারিস্টার, ছোট ছোট ব্যারিস্টার যারা আছে এখন যারা ঢাকাতে বসে আলিস সেন্টার সবসময় গবেষণা করতেছে, ওই ব্যারিস্টার সাহেব কিছু আমার নাকি কিছুই নেই, সব চলে গেছে। কখন ভালো বলো নাই যে আমার বউ বাচ্চা বাজারতে করছে। এটা করলে আমার হাতে দায় থাকতো না খাওয়া ভরণ পোষণের জন্য, কিন্তু অন্যায় হইতো আর কি, অনৈতিক হইতো। মানে এমন ভাবে বলতেছে আমার কিছু নাই। যাই হোক, আমি তাদেরকে বলবো যে এই সমস্ত ফাইজলামি ছাড়েন, এজিএম করেন, করে নতুন বোর্ড ফর্ম করেন। যদি আপনাদের মধ্যে হ্যান্ডল থাকে আপনাদেরকে আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপ ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, জুনিয়র ভাইস চেয়ারম্যান, ডিএমডি, এমডি যা আছে, ডেপুটি এমডি বানায় দেবো, সবাই সিনিয়র। কিন্তু কোম্পানিটা চালাইতে হবে। তাতে সুবিধা কি জানেন, আমার তো ডিস্ট্রিবিউটর হিসেবে কিছু সেন্টার আছে, আমরা ওই সেন্টার ইনকাম দিয়ে ভালো চলতে পারবো, 3 বেলা খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তাইলে আমাদের দ্বিতীয় কাজটা, যারা এখন ক্ষমতায় আসতে চায়, দায়িত্বে আসতে চায়, তাদের এই দ্বিতীয় কাজটা করতে হবে। এরপরে ব্যবসা পরিকল্পনা করা, যে কি ব্যবসা করবো। শুধু এমএলএম ব্যবসা, শুধু এমএলএম ব্যবসা করলে এখন আমাদের পোষাবে না। আমাদের এখন অনেক ঘরের মধ্যে অনেক খান্ডা দরকার আছে। সবাই যে এমএলএম ব্যবসায় যে ইয়ে হবে, সফল হবে, কি গ্যারান্টি আছে? আর আমরা তো এমএলএম ব্যবসা আসলে করতাম না। আমরা যেটা করতাম এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা। এখন আমাদের ব্যবসাটা এমএলএম হয়েছে কেন? আপনি খেয়াল করবেন, বাংলাদেশের যত ব্র্যান্ডের মোটরসাইকেল আছে, টিভি5, হিরো আছে না, কাওয়াসাকি যা আছে, সব মোটরসাইকেলের একটা নাম আছে, এটার নাম হচ্ছে হোন্ডা। কয়টা হোন্ডা কিনছি, হোন্ডা কিনছি, ব্র্যান্ড কি কাওয়াসাকি। ঠিক এমএলএমটা এইভাবে একটা ব্র্যান্ড হয়ে গেছে। আসলে কিন্তু ডেস্টিনি কখনোই এমএলএম ব্যবসা করে নাই, করছে নেটওয়ার্ক বিজনেস, ডাইরেক্ট সেলিং। এখনো করে না, কারণ এমএলএম ব্যবসা যারা বুঝতে চান তাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদেরকে এমএলএম কি আর নেটওয়ার্ক কি জাস্ট অল্প কথা করে বুঝাই দেবো। কাগজ কলম কিচ্ছু না করে খেয়াল করে খালি কথা শুনবেন। এমএলএম ব্যবসা হচ্ছে যখন আপনি কোনো কোম্পানিতে যাবেন এমএলএম ব্যবসা করতে, দেখবেন সেখানে দুইটা চারিত্রিক গুণ পাবেন। একটা হচ্ছে আপনি যখন ডিলার হচ্ছেন, আপনার একটা ডিন তৈরি হচ্ছে, ডিন তো বুঝেন না, ডিস্ট্রিবিউটর আইডি নাম্বার। আর আপনার একটা বিজনেস সেন্টার তৈরি হচ্ছে, সেটা হলো একটা, এবং একটার বেশি বিজনেস সেন্টার একজন ডিলারের হয় না এমএলএম ব্যবসায়। এবং আপনি যতবারই মাল কিনবেন ওই একটা কন্টেনারের মধ্যেই কিন্তু পয়েন্টগুলো ঢুকে। মনে করেন আপনি প্রথম 500 পয়েন্ট দিয়া ডিস্ট্রিবিউটর হয়েছেন, তখন এই 500 পয়েন্ট একবার খরচ হয়। আবার 500 পয়েন্ট যখন আপনি প্রোডাক্ট কিনেন, নতুন বিজনেস সেন্টার হয় না, ওই 500 পয়েন্ট আবার ওই সেন্টারের মধ্যে ঢুকে। আবার যদি আপনি 500 পয়েন্টের জায়গায় 1000 পয়েন্ট করেন, ওইটার মধ্যে বেলুনের মতো ঢুকে ঘুরে যায়। যদি 10,000 পয়েন্ট করেন, ওই একটা বিজনেস সেন্টার ঢুকে ওইটা বেলুনের মতো আরো ঘুরে, কিন্তু সেন্টার কিন্তু একটা। আর নেটওয়ার্ক বিজনেস হচ্ছে আপনার যখন ডিন তৈরি হয়, আপনি যখন একটা বিজনেস সেন্টার পান, আবার যখন নতুন করে প্রোডাক্ট কিনেন পয়েন্ট হয়, তখন বিজনেস সেন্টার হয় আরেকটা, এবং একটার নিচে একটা বিজনেস সেন্টার সেট হয়, যেটা এমএলএম হয় না। এমএলএম বিজনেস সেন্টার কিন্তু একটা। তাই যেহেতু এমএলএম বিজনেস সেন্টার একটা, ডিন একটা, তাই এমএলএম একজন মানুষের নিচেই একজন মানুষ বসে। খেয়াল করেন কথাটা, কিন্তু একজন মানুষের নিচে একজন মানুষ বসে, এবং এটি হল পিরামিড। এমএলএম ব্যবসাটা কিন্তু পিরামিড, যেখানে একজন মানুষের নিচে আরো মানুষ ঢুকে, তার নিচে আরো মানুষ ঢুকে, তার নিচে আরো মানুষ ঢুকে। এবং এমএলএম ব্যবসা একটা ধারা চলে, সেটা হচ্ছে আপলাইন ডাউনলাইন। যে উপরে ঢুকছে তার কয় আপলাইন, যে পরে ঢুকছে তার কয় ডাউনলাইন। নেটওয়ার্ক বিজনেসে কিন্তু ঘটনা এইটা না। নেটওয়ার্ক বিজনেসে সবাই ইকুয়াল লাইন, এক লাইন আছে, কোনো আপলাইন ডাউনলাইন নাই। শুধু সিনিয়র জুনিয়র আছে, লয়ারের মতো দেখলে কয় না যে উনি আমার সিনিয়র, উনি আমার জুনিয়র অ্যাসোসিয়েট। নেটওয়ার্ক বিজনেসে যাদেরকে আপনি জয়েন করাবেন, এদের পদবি হচ্ছে আপনার জুনিয়র অ্যাসোসিয়েট, আর আপনাকে যে জয়েন করেছে উনি আপনার সিনিয়র অ্যাসোসিয়েট। ডাউনলাইন নাই, আপলাইন নাই। কেন নাই আমি বুঝাই বলি। দেখেন, ডাউনলাইন আপলাইন যদি হয়, কল্পনা করেন আপনারা একজন আছেন, এখানে মনে করেন আবু আছেন। আবু করছে কি, দুইজন লোকের আনছে, আনার পরে আবু নিজে আগে একটা সেন্টার নিয়ে স্টার্ট করছে, আর বকুল দুইজন আইছে, তারাও একটা করে সেন্টার নিয়ে স্টার্ট করছে। আপনার আবু, আপনি যে আবু আছেন, আবুর এক লেভেল হচ্ছে, হয়েছে কিনা বলেন?
এক লেভেল হয়ে গেছে, কারণ এখানে বকুল আর মুকুলের একটা করে সেন্টার বসছে। এখন আপনি আবু ধরেন আবার 400 পয়েন্টে 4টা সেন্টার বসাইছেন বকুল মুকুলের নিচে, বসাইছেন তো কি জন্য? আপনার লেভেল 2 জন্য। যখন আপনি লেভেল 2 জন্য আরো 4বার সেন্টার বসাইছেন, আপনার সেন্টার এ হলো 5টা, একটা হলো শুরুতে আর 4টা হলো এদের দুইজনের নিচে, কারণ এদের দুইজনের 2টা করে 4টা লেগ আছে। আপনার 2 লেভেল হইছে, আবু বকুল মুকুলের 1 লেভেল হইছে। মজার ব্যাপার কি জানেন? এখন কিন্তু আপনি বকুল মুকুলের ডাউন লাইন, ঠিক কি না? তবে এটা কোনোদিন বাস্তবায়িত সম্ভব না। একটা লোক একবার আপ লাইন আবার এইসব ডাউন লাইন, একই লোক 2 জায়গায় 2 পদবি হয় কেন? তার মানে নেটওয়ার্ক বিজনেসে আপ লাইন ডাউন লাইন শব্দটা প্রয়োগ করা ভুল। কারণ আপনি অলওয়েজ সিনিয়র হিসেবে আছেন, তাহলে এটা কি? এটা হচ্ছে বিজনেস সেন্টার, এবং এই বিজনেস সেন্টার যে বসে পিরামিডের মতো, এইটা হচ্ছে সেলস ভলিউম। তাই নেটওয়ার্ক বিজনেসে যে পিরামিড তৈরি হয় এটা হচ্ছে সেলস ভলিউম, আর এমএলএম ব্যবসায় যে পিরামিড তৈরি হয় এটা হচ্ছে মানুষ। এবার বুঝা গেছে? এমএলএম ব্যবসায় যে পিরামিড তৈরি হয় এগুলো সব মানুষ, ইনক্লুডিং সেলস ভলিউম। আর নেটওয়ার্ক বিজনেসে যে পিরামিড তৈরি হয় এইটা হচ্ছে সেলস ভলিউম এক্সক্লুডিং মানুষ, মানে এখানে মানুষ নাই। এই পার্থক্যটুকু বুঝলে আপনি বুঝবেন যে ডেস্টিনি ব্যবসা আসলে এমএলএম ব্যবসা না। এমএলএম ব্যবসা যদি জানতে চান আমি আপনাদের 2-1টা নাম বলতে পারি, যেমন টিয়ানসে, গ্যালেক্স, জেনেসিস, অ্যামওয়ে কর্পোরেশন, এগুলো সব এমএলএম ব্যবসা। বাট উসানা বা ডেস্টিনি এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিজনেস। উসানা কিন্তু এমএলএম ব্যবসা না, কারণ তাদের মাল্টিপল সেন্টার আছে। সোজা কথা, সেন্টার একটা বেশি থাকার অর্থ হচ্ছে নেটওয়ার্ক, আর সেন্টার একটা থাকার অর্থ হচ্ছে এমএলএম। এর বেশি বোঝার দরকার নেই। অর্থাৎ আমরা যখন ছোটবেলায় ব্যাকরণ পড়তাম, স্যারে বলতো বেশি বুঝিস না তো, ব্যাকরণ যদি শিখতে চান সিম্পল সংজ্ঞা শিখবি। তো স্যার বলতাম বলেন বিশেষণ বিশিষ্ট কারে বলে বা নাউন কারে বলে, খালি মনে রাখবেন কোনো কিছুর নামকে নাউন বলে, এইটুকু বুঝতে হবে। তো আমরা এইভাবে নাউন শিখছি, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। যখন ক্লাস 8 পার হয়ে 9-এ গিয়ে লবণ লিখছি, কোনো কিছুর নামকে নাউন বলে, কাইকে একটা গোল্লা পাইছি। কি ব্যাপার? যে কথা বলে 6, 7, 8 পাস করছি, 9-এ গোল্লা পাইলাম কেন? স্যার কয় এখানে একটু পরিবর্তন করতে হবে, তুমি এখন সিনিয়র ছাত্র, এখন তো আর কোনো কিছুর নামকে নাউন বললে হবে না। তো বললাম কি বলতে হবে? তো বলতে হবে শব্দের মধ্যে ব্যবহৃত কোনো শব্দ যতক্ষণ পর্যন্ত না সেন্স তৈরি করে এটাকে নাউন বলা যাবে না। তার মানে এখন আর একটু তর্জমাটা একটু বড় হয়েছে। তর্জমা বুঝুন তো, ব্যাখ্যা, অর্থাৎ বাক্যের অন্তর্গত ব্যবহৃত শব্দ যাহা একটি সেন্স বা একটা অর্থ ক্যারি করে এটাকে নাউন বলে। দেখেন অর্থাৎ 6-এ শিখেছে কোনো কিছুর নামকে নাউন বলে, মানে যতটুকু 6-এ শিখলে সুবিধা ততটুকু ঠিক আছে, 9-এ উঠে আর এই সংজ্ঞা চলে না। তো এইখানেও কিন্তু তাই, আপনাকে এমএলএম ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা বুঝতে হবে। তো এই ব্যবসাটা নিয়ে আপনি এখন চিন্তা করেন, যেটা প্রস্তাব দিচ্ছি নতুন যারা ম্যানেজমেন্টে আছে, আপনারা কি এমএলএম ব্যবসা করবেন না নেটওয়ার্ক বিজনেস করবেন নাকি অন্য কিছু করবেন, এটা সিদ্ধান্ত নেন। আমার প্রস্তাব যদি চান, আমার পরামর্শ যদি চান, আমি নিষেধ করবো শুধু নেটওয়ার্ক ব্যবসা করে ভাত খাওয়া যায় না। কি করতে হবে? রিয়েল এস্টেট করতে হবে, এগ্রিকালচার করতে হবে, ফিশারিজ করতে হবে, হাউস ডেভেলপমেন্ট করতে হবে। যেহেতু ডেস্টিনির নামে এতগুলো কোম্পানি আছে এবং ডেস্টিনি এত বেশি প্রপার্টি কিনে রাখছে, শুধু নেটওয়ার্ক বিজনেসের মধ্যে সীমাবদ্ধ থাকলে কাজ হবে না, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তার মানে আমার সাজেশন হচ্ছে রিয়েল এস্টেটে যান, ফিশারিজে যান, বনায়নে যান, এগ্রোতে যান, এইসব জায়গায় যেতে হবে। আমার ইস্যু প্ল্যান করা আছে। আর সাইড দিয়ে করবেন হচ্ছে নেটওয়ার্ক বিজনেস, এবং সেখানে একটা সিদ্ধান্ত নেন, দুনিয়ার সবারই নিয়ে ব্যবসা করতে যায় না, সিদ্ধান্ত নেন কত লোকের সাথে নেটওয়ার্ক বিজনেস করবেন। আমি একটা পরিকল্পনা তৈরি করেছি যে আগামীতে আমরা টোটাল, আপনারা আছেন 43,50,000, কিন্তু 45 লাখ, এটা ভুল ব্যাখ্যা। 43,50,000 আছে আমাদের, 71 লাখ আছে সিআইডি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে এই 43,50,000 সহ আগামী 2030 সালের মধ্যে আমি 2 কোটির বেশি দিন তৈরি করতে ইন্টারেস্টেড আছি। সিআইডি যত খুশি হোক, সিআইডি হচ্ছে তো বিজনেস সেন্টার কোটি কোটি হোক, আমার আপত্তি নাই, কিন্তু দিনধারী লোক আমি 2 কোটির বেশি নিতে রাজি না। কেন? আমার কথা হচ্ছে আমরা 12 বছর অলরেডি নষ্ট করে ফেলছি। আমি হয়তো ঠেলে ঠুলে আরো 5 বছর সময় দিতে পারবো আপনাদের সাথে। এই আগামী 5 বছরে 2 কোটি লোকের আমি
সলিড কর্মসংস্থান এবং নির্ভরযোগ্য আয় দেখতে চাই। তাহলে 5 বছর যদি আমি কাজ করি, 5 বছর যদি আমি কাজ করি, ইনশাআল্লাহ 2 কোটি লোকের আমি হেল্প করতে পারবো। তো 43,50,000 আছে, আর বাকি আমার নিতে হবে 1,56,50,000। ঠিক আছে? তার মানে এখানে একটা আপনি সীমানা গাড়েন। সুবিধা হবে কি জানেন? আপনি এই কথা বললে তাহলে মিডিয়া, সচেতন মহল, সরকার, প্রশাসন আপনাকে ভুল বুঝবে না যে এটা পিরামিড। আর তারা বলবে কি ব্যাপার, এখন ভোক্তা হইলো প্রায় 12 কোটি, 12 কোটি মানে যে ভোটার, ভোক্তা হইলো 12 কোটি, তারা দেখি মাত্র 2 কোটির মধ্যে সীমাবদ্ধ। তাহলে কি তারা আর লোক চায় না? তখন তারা বুঝবে না তাহলে এটা মধ্যে খেলা না, খেলা হলে তারা বন্ধ করে দিচ্ছিল। তারা তো 2 কোটির বেশি লোক নেবে না কবে। এটা হচ্ছে একটা কারণ কেন আমি 2 কোটির বেশি নেবো না। এটা হলো মূল কারণ যে গভর্নমেন্ট যেন ভুল না বুঝে যে আমরা মানুষ নিয়ে খেলি, আমরা আসলে ব্যবসা করি। তাইলে আমরা একটা জায়গায় স্টপ করছি, মানে থামছি। দ্বিতীয় কারণটা ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমরা ছাড়াও তো আরো নেটওয়ার্ক কোম্পানি, এমএলএম কোম্পানি, ডাইরেক্ট সেল কোম্পানি বাজারে আসে না? ওরা করে কি দেখেন, এক কোম্পানি ডিস্ট্রিবিউটর আর কোম্পানিতে টানে, লোক দেখায়, বেশি বেশি কথা বলে, তো মানে তাজমহল তুমি আকাশের থেকে তারা নিয়ে আইনা তোমার হাতে দিয়ে দেবো, মানে যেভাবে একটা ইয়াং মেয়ের পটানোর জন্য একটা ইয়াং ছেলে যা বলে সব দিয়ে দেয়, তাজমহল আইনা দেয়। এবারে ঘরে আসলে হাড়ি পাতিলা ধরা যায়, তাজমহল দেয় না, যে তুমি এখন রান্না করে আমারে খাও, বিরক্ত করো না। এখন কথা হচ্ছে এই নেটওয়ার্ক বিজনেসের কিন্তু ডিস্ট্রিবিউটরদেরকেও পটায় উঠায় আনে মিথ্যা কথা করে, তখন তারা মিথ্যা কথা বলবে না কেন? তারা যদি আমাদের দেশের ডিস্ট্রিবিউটর টান দেয়, আমি তারা কেউ ভাই আপনার সমস্যা কি, আমরা লেগে তো আরো 10 কোটি লোক রেখেছি ভাই, আমি ওইখান থেকে ধরেন আমারটা স্যার। এইটা হচ্ছে দ্বিতীয় কারণ কেন আমি 2 কোটির মধ্যে থেমে যেতে চাই। আর তৃতীয় কারণটা হচ্ছে একটা ঘটনা ঘটবে কিন্তু, সেটা হচ্ছে অনেক সময় আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে দেশবিতে জয়েন করে দেখা না হয়, দরজা বন্ধ আছে, তখন আপনার দিনের দাম হবে নিলামে উঠবে। যে দিন তৈরি করতে আপনার 3,000 10,000 টাকা খরচ হয়েছে, এটা লাখ লাখ টাকা ভ্যালু হবে একটা দিনের। কারণ দিন তো কারো কাছে এটা তখন একটা লাইসেন্সের মতো হয়ে যাবে। কি লাইসেন্স? এখন যেমন ইন্স্যুরেন্সের লাইসেন্স, মানি চেঞ্জের লাইসেন্স আছে না, অনেক রকম লাইসেন্স আছে না, খুব এক্সপেন্সিভ। রিক্রুটিং এজেন্সি লাইসেন্স 500 টাকা পাওয়া যেত। 1977-78 সালে জিয়া রহমান সাহেব যখন এই ম্যানপাওয়ার ব্যবসা অনুমোদন দেন, তখন 500 টাকা লাগতো একটা বায়ার লাইসেন্স দিতে। এখন 500 টাকায় পাবেন? কোনদিন পাবেন। তো আমরা এই 2 কোটির মধ্যে সীমাবদ্ধ থেকে একটা নতুন মার্কেটিং প্ল্যান করতে চাই। সেখানে আমাদের কি থাকবে? আমরা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করব। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর আমি মার্কেটিং প্ল্যানটা চেঞ্জ করার পক্ষে না, কারণ সমস্যা আছে কিন্তু। আপনি কত লোকের নতুন মার্কেটিং প্ল্যান বুঝাবেন? আপনার এখানে আজকে কত 300 লোক আছেন, তো আপনাদের যদি আমি আজকে খুব ভালো করে মার্কেটিং প্ল্যান বুঝাই, এটা কি যথেষ্ট হয় 43 লাখ লোকের জন্য? কারণ 43 লাখ লোক আগের প্ল্যান জানে মাথার মধ্যে, আর আমি নতুন মার্কেটিং প্ল্যান দিলে কতদিন এটা শিখাবেন? তাই মার্কেটিং প্ল্যান চেঞ্জের মধ্যে আমি নাই, আমি আপগ্রেডের মধ্যে আছি। আপগ্রেড হলো মনে করেন আগে আপনি 2G 3G ফোন ইউজ করতেন, এখন 5G গেছে, 6G আসবে, উইন্ডোজ এর মতো। মানে আপনি আগে একটা ভার্সন ইউজ করেন, এটা একটা আপগ্রেডেড ভার্সন আসলো, গাড়ির মতো। গাড়ির তো ইয়ে হয়, আপগ্রেডেশন হয়। তাই এখানে আমরা যেটা চাচ্ছি যে এখানে কিছু পরিবর্তন আমি এনেছি কিন্তু সত্যি, সেটা হচ্ছে আমাদের এখানে নাম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আনছি। আগে আমাদের নাম রেজিস্ট্রেশন করতে হতো, বিল তৈরি করতে 10,000 টাকা লাগতো, এবং 10,000 টাকার মাল কেনাটা বাধ্যতামূলক ছিল অনেকটা। 6,000 টাকাটা বাদ দিলাম, নাই ছিলাম, মানে 10,000 স্ট্যান্ডার্ড ছিল। তাতে দেখা গেছে আপনি যদি 10 জন গেস্ট আনতেন, বিশ্বাস করেন একজন হতে জয়েন করতো, 9 জনের পিছনে আপনি যে পয়সা খরচ করেছেন এটা লস। কিন্তু এখনকার প্রেক্ষাপটে যেহেতু জয়েনিং এর কোনো শর্ত নাই, কোনো প্রোডাক্ট কেনার শর্ত না, ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে, কোনো আর্থিক শর্ত নাই কিন্তু, তাই আপনি 10 জনের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন যে 10 জন গেস্ট নিয়েছে। তাহলে কত বড় সুবিধা হইলো। 10 জন যদি জিজ্ঞাসা করে ভাই আমি এখন ডেস্টিনিতে জয়েন করবো, কি করতে হবে? বলে শুধু আপনার ওই 4টা তথ্য দেন, এনআইডি নাম্বার দেন, ইমেল অ্যাড্রেস দেন, ফোন নাম্বার দেন, আর আমরা আপনাকে জয়েন করাই দিচ্ছি। তার মানে এখন কিন্তু জয়েন করানো, ডিল তৈরি করা আমার প্ল্যানে খুব সহজ। এইভাবে আপনি বলেন যে 1.5 কোটি লোক, তো আমার মনে হয় 1.5 বছরও লাগবে না, এত তাড়াতাড়ি 1.5 কোটি লোক আপনার তৈরি হয়ে যাবে। আর আপডেটেড বিপণন ব্যবস্থা আমি চিন্তা করেছি, যেখানে কমিশন প্ল্যানটা একদম নতুন করা হবে। এখন মাঝখানে একটা কথা বলে যাই, সেটা হলো যে 2 নম্বর এজেন্ডা একটা কথা বলছিলাম যে দ্বিতীয় কাজটা হচ্ছে অডিট করা, এজেন্ট করা।
এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলি, আমি যদি অডিট করি, এজিএম করি, আমি ইনশাল্লাহ ট্রি প্ল্যান্টেশনের টাকাও ফেরত দিতে পারবো, মাল্টিপারপাসও দিতে পারবো, এই ব্যবস্থা আছে। কিন্তু কথা হচ্ছে আমাকে সে ড্রাইভিং সিটে বসে কাজটা করার স্বাধীনতা দিতে হবে, ক্ষমতা দিতে হবে। আমি বসতে চাই, আমি এই ড্রাইভিং সিটে বসলে এই গাড়ি ডেস্টিনেশনের টাইম মতো চলে যাবে ইনশাআল্লাহ। এটা বলা দরকার। এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না। ডেস্টিনি এত ফকিরা কোম্পানি না, ডেস্টিনি যথেষ্ট একটা রিচ কোম্পানি, শুধু এলোমেলো হয়ে গেছে, সংসারের অ্যাসেট গুলো এলোমেলো হয়ে গেছে, এগুলো গোছায় দিতে হবে। এর কারণ কি বলি, আমরা যে সম্পদ 10 টাকা দিয়ে কিনছি, সেই সময় এই সম্পদ এখন 100 টাকা দাম, 10 গুণ হয়ে গেছে। আর কোনোটা 5 গুণ হয়েছে, কোনোগুলো 10 গুণ হয়ে গেছে দাম। তো দ্বিগুণ যদি ধরি, দ্বিগুণ, তাও কিন্তু আপনার টাকা দিতে পারবো। কারণ আমি তো টাকা খরচ করছি, আপনার থেকে 10,000 টাকা নিয়ে 4300 টাকা আপনার কমিশন দিচ্ছি সময় ভাগ করে, আরো তো 5700 টাকা ছিল। তাইলে আমার সম্পদ যদি শুধু ডাবল হয়, তাও আপনার টাকা দিতে পারবো, লাভ দিতে পারবো না। কিন্তু লাভ দিতে হলে আমার ওই বেশি গুণ বিক্রি করতে হবে। লাভ আপনি নিতে পারবেন। আমি যদি প্রশাসনের দায়িত্ব পাই, আমার একটা স্বপ্ন আছে, যেহেতু আপনার ধৈর্য ধরছেন, আপনার একটা রিওয়ার্ড থাকা উচিত। তাই প্রাথমিক পর্যায়ে আগে আপনার অরিজিনাল ফেরত দেবো, এটা হলো 1 নম্বর কাজ। আগে অরিজিনাল ফেরত দিয়ে দেবো, এরপর আপনার নামটা ডাটাবেজে রেখে দেবো, আপনি কোন প্যাকেজ কিনে অরিজিনাল টাকাটা ফেরত দিচ্ছেন। ওই প্যাকেজের টাকা দিয়ে যে সমস্ত সম্পত্তি কেনা হয়েছে, লাভ হয়েছে, তখন আপনাকে দ্বিতীয়বার কল করবো যে আপনার ওখান থেকে আমরা মুনাফা পাইছি, এই লোন, এবার আপনার মুনাফার টাকাটা পাবেন। সেটা পাইতে হয়তো আপনার আরো 2 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আপনার অরিজিনাল টাকা দেওয়ার জন্য খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর, 2 বছর বেশি লাগবে না, লাগা উচিত না। এই 1-1.5 বছর কেন লাগবে তাও বলি, 2 কারণে লাগবে। হয় সম্পত্তিটাকে সঠিক মূল্যে বেচতে হবে, অথবা সম্পত্তিটাকে একটু ডেভেলপ করতে হবে, যেভাবে হোক পয়সা আসার একটা রাস্তা করতে হবে, তাইলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি অলরেডি চিটাগংয়ে প্ল্যান করেছি, আলিশহরে আমাদের যে 3 বিঘা জায়গা আছে, এটার উপরে 40 তলা টাওয়ার করার একটা প্ল্যান করা হয়ে গেছে। শুধু আমাদের ইঞ্জিনিয়াররা এসে জায়গাটা সার্ভে করে দেখবে, ধরেন এই জায়গাটা কত সস্তায় কিনছি, আপনি চিন্তা করতে পারেন। এখানে একটা 40 তলা টাওয়ার হলে এটার ভ্যালু কত গুণ হবে আমি জানিও না, গুণ হিসাব করেন কত, অনেক কম টাকায় কিনছি আমরা এই জায়গাটা। আচ্ছা, এখন কোম্পানি তো আছে আমাদের প্রায় 20-30টা। আমি চিন্তা করছি, যেহেতু আমরা খুব ব্যস্ত থাকবো ডাইরেক্ট সেলিং ব্যবসা নিয়ে, অন্যান্য ব্যবসা নিয়ে, এই 30টা কোম্পানির মধ্যে প্রায় 15-16টা কোম্পানি আমরা নিষ্ক্রিয় রাখবো। নিষ্ক্রিয় মানে কোনো ফাংশন থাকবে না, খালি বছর বছর ট্যাক্স জমা দিয়ে আমরা ফাইলটা আপডেট করে রাখবো। কোম্পানি চালাবো 10 থেকে 12টা। 10 থেকে 12টার মধ্যে মাল্টিপারপাস, ট্রি প্ল্যান্টেশন, ডেভেলপার, ডেস্টিনি 2000, বৈশাখী টিভি, তারপর মনে করেন বেস্ট এয়ার, এরকম 10 থেকে 12টা কোম্পানি আমরা অপারেশনে রাখবো। আর বাকি কোম্পানিগুলো নিষ্ক্রিয় থাকবে, এগুলো শুধু ওই পেপার করা হবে সাবমিশনে। কারণ এগুলো পরে যখন আপনাদের মধ্যে আরো কেপেবল নেতা বাইরে যাবেন, আপনারা যখন অনেকে সক্ষম হয়ে যাবেন কোম্পানি চালাতে পারেন, তখন আপনাদেরকে ডেকে বলবো যে ওই 16টা কোম্পানি আপনারা এবার অপারেশনে যান। কোম্পানি বন্ধ করার দরকার নেই, কারণ অনেক কষ্ট করে এই কোম্পানিগুলো আমরা বানাইছি, তাই এই কোম্পানিগুলো আমরা বন্ধ করতে চাই না। এখন এরপরে আসি আমরা কি কাজ করবো, পণ্য নির্বাচন। পণ্য নির্বাচনটা একটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে পণ্যগুলো দিয়ে ব্যবসা করছি, এগুলো দিয়ে এখনকার বাজারে ব্যবসা করা সম্ভব না। তাই আমাদের কাছে আমাদেরকে এমন পণ্যের মধ্যে যাইতে হবে যে পণ্য আমরা তৈরি করব, এবং তৈরি করলে আমাদের দৈনিক ব্যবহার্য প্রোডাক্ট হিসেবে থাকবে। তো আমি 1 নম্বর প্রোডাক্ট সিলেক্ট করছি। আমাদের 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট পাউডার। এটা আমরা 1 নম্বরে আছি, কারণ এটা এত দ্রুত বিক্রি হয়। আমি আপনার একটা ধারণা দিই, বাংলাদেশে 12 কোটি ভোটার আছে, 2 কোটি ভোটার কিন্তু কাপড় কাচার সাবান ব্যবহার করার সামর্থ্য নাই, গরিব। 2 কোটি ভোটার ধরেন ডিটারজেন্ট পাউডার ইউজ করে, এদের রুচি একটু আপগ্রেড। প্রায় 7 থেকে 8 কোটি লোক কিন্তু কাপড় কাচার সাবান ব্যবহার করে। মার্কেট অনেক বড়। এই মার্কেটে 75% পাশের প্রতিবেশী দেশ ভারতের পণ্য বিক্রি হয়। 75% সাবান নাও জানেন আপনারা, ভীম, নির্মা, এই সেই হুইল, সব ভারতীয় উৎপাদনের সাবান। অসুবিধা নেই, তারা আমাদের মার্কেট প্লেসে নিচে। এখন আমরা চাচ্ছি, কিন্তু আমরা এই 6 কোটি 8 কোটি স্বপ্ন দেখি না। আমার দরকার 2 কোটি কাস্টমারের মার্কেট, ওই যে 2 কোটি ডিস্ট্রিবিউটর। আমার ডিস্ট্রিবিউটররা আমার যদি সাবান কিনে মাসে একটা, তাহলে 2 কোটি মাসে, আর দরকার নাই তো। প্রতি সাবানে যদি আমার 1 টাকাও লাভ থাকে, 30 টাকার সাবানে, তাও তো 2 কোটি দেয়।
মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা কোন দিকে যাচ্ছি। মশলা, লবণ, বিভিন্ন রকম গৃহ সামগ্রী দিয়ে আমরা শুরু করতে চাই। অন্য নির্বাচনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমরা এখন থেকে আপনাদেরকে হোলসেলে পণ্য দেবো, রিটেলে না। রিটেলটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি কারো কাছে বেচবেন কিনা। তারপরে ডেস্টিনি, আমার প্ল্যান হচ্ছে আগামীতে ডেস্টিনি কোনো খুচরা মাল বেচবে না, হোলসেলে মাল বেচবে। যেমন সাবান আপনি কিনতে গেলে আমার কাছে একটা কিনতে পারবেন না, আপনাকে একসাথে 100 পিস কিনতে হবে। এখন আপনি বলবেন 100 পিস আমার দরকার নাই, আপনি তো হোলসেল ডিলার, আপনি চাইলে কারণে বেচতে পারেন, কিন্তু জীবনে তো আপনার একবারই কিনতে হবে। কেন একবার বলছি, আগামীতে আপনার বিজনেস সেন্টারের জন্য 500 পয়েন্ট লাগবে না। মনে আছে আপনি যখন বিজনেস সেন্টার করতে 500 পয়েন্ট লাগতো, এখন আপনার পয়েন্ট লাগবে 100 পয়েন্টের বিজনেস সেন্টার হবে। এবং ওই 100 পয়েন্টের বিজনেস সেন্টারে আপনি সিলভার হবেন, গোল্ড হবেন, প্লাটিনাম হবেন, পিএইচডি হবেন, ডায়মন্ড হবেন, ক্রাউন হবেন, ওই 100 পয়েন্টের বিজনেস সেন্টার। এবং নতুন মার্কেটিং যে আপগ্রেডেড প্ল্যান, সেই প্ল্যানে আমি যেটা রাখছি, আগে সিলভার হলে আপনি ইনসেন্টিভ পাইতেন 10,000 টাকা, এখন এটা করছি 1 লাখ টাকা। কেন? কারণ আমি মনে করি এখন এটার প্রেক্ষাপটে 10,000 টাকা পোষাবে না। 10,000 টাকার ইনসেন্টিভ নিয়ে এখান থেকে যদি আপনার আগ্রাবাদ থেকে যাওয়া শুরু করেন, বাড়ি যেতে শেষ, এই টাকা বিলেতি হইতে যাবো গিয়া, মিষ্টি খাওয়াইতে পারে, তাই 1 লাখ টাকা দিতে হবে। গোল্ডের ক্ষেত্রে 1 লাখ, প্লাটিনামের ক্ষেত্রে 6 লাখ 1 বছরে, পিএইচডির ক্ষেত্রে 10%, ডায়মন্ডের ক্ষেত্রে 1 কোটি টাকা, ক্রাউনের ক্ষেত্রে 5 কোটি এবং ক্রাউন অ্যাম্বাসেডরের ক্ষেত্রে 12 কোটি টাকার ইনসেন্টিভ। তার মানে আমি ইনসেন্টিভ গুলোরও কিন্তু করছি, আপগ্রেড করছি, যাতে আপনারা আগের চাইতেও অনেক বেশি ভালো আয় করতে পারেন স্বল্প পরিশ্রম। তো এই হচ্ছে নতুন ম্যানেজমেন্ট যারা আসবে তাদের কাছে আমার সাজেশন। আর এখন থেকে আমি যে কাজটা করতে বলবো, দয়া করে আপলাইন ডাউনলাইন শব্দগুলো ব্যবহার করা বন্ধ করেন। মনে আছে আপলাইন ডাউনলাইন কোন বিজনেসে হয়? এমএলএম বিজনেস। নেটওয়ার্ক বিজনেসে কি বলবেন? আমার সিনিয়র অ্যাসোসিয়েট, আমার জুনিয়র অ্যাসোসিয়েট, রাইট? ভাষা চেঞ্জ করেন, ডিস্ট্রিবিউটর বলার দরকার নাই, ডিস্ট্রিবিউটর বলে কয় এমএলএম বলবো না, তো কি বলবেন? ডিলার বলবেন, ডিলারশিপ। আমার কথা হচ্ছে যে শব্দগুলোতে আপনি সন্তুষ্ট হন, আমি সেটাই রাখতে চাই। মানুষ যাতে সহজবোধ্য শব্দ দিয়ে বুঝতে পারে, এমন কোন জিনিস যেন আপনাকে ভুল না বুঝে মানুষ। আমরা ভুল ভাঙাভাঙি করতে চাই। আমরা আসলে অনেক গণমাধ্যমের কাছে, অনেক সুশীল সমাজের কাছে, অনেক সচেতন ব্যক্তির কাছে এবং প্রশাসনের অনেক লোকের কাছে আমরা কিন্তু আসলে দুর্ভেদ্য। আমাদেরকে ওনারা রিড করতে পারেন নাই। আমি চাই ওনারা আমাদেরকে রিড করুন। আমরা দুর্ভেদ্য থাকতে চাই না, আমরা সহজবোধ্য হইতে চাই। আমাদেরকে যেন সহজে বুঝতে পারি যে আমরা আসলে কর্ম করে খাই, কোনো টাউটারি নেই, কোনো বদমাশি নেই। এবং আমরা কর তৈরি করবো, দেখবেন আগামীতে এমন হবে এই 2 কোটি লোক, একটা ঘটনা ঘটে যাবে, কিন্তু বলি কি হবে, 2030 সালের বাজেটে সরকার দেখবে যে ডেস্টিনির কারণে বাংলাদেশের 2 কোটি লোক নিয়মিত আয় কর দেয়। বলেন, ডেস্টিনির কারণে 2030 সালের বাজেটে সরকার আবিষ্কার করবে যে 2 কোটি লোক নিয়মিত কি দেয়? আয় কর দেয়। কেন জানেন? এই 2 কোটি লোকের মিনিমাম আয় হচ্ছে মাসে 1 লাখ টাকা। তো বছরে কত হয়? 12 লাখ। তো 12 লাখ হলে আপনি আয়কর দিবেন না, কি হবে? আপনাকে আয়কর দিতে হবে। তাইলে এই যে আমরা একটা টার্গেট সেট করতেছি 2023 সালের মধ্যে 2 কোটি আয়কর দাতা আমরা তৈরি করবো, এটা দেখি তো কে বলতে পারে।